এপিসোডের শুরুতে কিয়োকা কুডো আমাদেরকে বলে যে জঙ্গলের মধ্যে একটা জায়গা রয়েছে যেখানে যেই সব মানুষদের সুপারন্যাশনাল অ্যাবিলিটি রয়েছে তাদের মৃত্যুর পর তাদেরকে দাফন করা হয়। ওই জায়গাটা ওই মানুষদের কবর হিসেবে পরিচিত। মৃত্যুর পর যেসব আত্মা কোনো একটা কারণে বা কোনো একটা প্রতিশোধের কারণে মুক্তি পেতে পারে না, ওই আত্মাগুলো এখানে আজীবনের জন্য ডেভিল হয়ে যায়। সেজন্য এই আত্মাগুলোকে আলাদাভাবে বন্ধ করে রাখতে হয়। আর গতকালকে এরকমই একটা কবরকে যদি কেউ আঘাত করে ওই ডেভিলগুলোকে মুক্ত করে দিয়ে থাকে তাহলে তারা এই পুরো রাজ্যের অনেক বড় ক্ষতি করতে পারে। সেজন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে। কিয়োকা কুডো আর জেনারেল ওকাইতো একসাথে তাদের মহারাজ তাকাহিতোর সঙ্গে দেখা করতে যাচ্ছিল। কুডো বলে কবর ঘুরে যাওয়া আর মহারাজ তাকাহিতোর এই মুহূর্তে বিশেষ একটা অনুভূতি হওয়াটা কখনোই কাকতালীয় ব্যাপার হতে পারে না। জেনারেল ওকাইতো বলে উনি আমাকে বলেছেন ওনার সমস্ত পাওয়ারগুলো এখনো অত ভালোভাবে অ্যাক্টিভ হয়নি, কারণ উনি এখনো গদিতে বসেননি, কিন্তু এরপরেও ওনার পাওয়ারগুলো অনেক শক্তিশালী। তখন সেখানে কাজুশি চলে আসে। কুডো বলে তুমি এটা কিরকম কাপড় পরে আছো, তুমি কি এভাবে মহারাজের সামনে যাবে? কাজুশি বলে আমি কোনো মিলিটারি অফিসার না যে আমার মহারাজের সামনে যাওয়ার আগে ইউনিফর্ম পরতে হবে। কুডো বলে তোমার ভিতরে কি আদব কায়দা বলতে কিচ্ছু নেই? কাজুশি বলে এই কাপড়গুলো আমি সবসময় নর্মালি পরিধান করি, আর তাছাড়াও তুমি কাপড় নিয়ে এতটাও কঠোর হইও না। কুডো বলে আমি তোমাকে শুধু এইবার ছেড়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আর ছাড়বো না। তারপর তারা তিনজন একসাথে তাদের মহারাজ তাকাহিতোর সামনে আসে। মহারাজ বলে তোমাদের সঙ্গে এত লম্বা সময় পরে দেখা করে অনেক ভালো লাগলো। তখন কাজুশি বলে আসলে আমি হচ্ছি তাতসুইশি পরিবারের বর্তমান প্রধান মেম্বার। আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই, কারণ আপনি আমাদের পরিবারের একজন সদস্য, অর্থাৎ আমার বাবা এত বড় একটা অপরাধ করার পরেও আপনি আমাকে আরো একটা সুযোগ দিয়েছেন। আজকে থেকে তাতসুইশি পরিবার কুডো পরিবারের জন্য কাজ করবে, আর আমি এটা আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে আমরা আমাদের হারানো সম্মান আর হারানো বিশ্বাসকে যেন আবারও ফিরিয়ে আনতে পারি। মহারাজ তাকাহিতো বলে আমি আমার বাবার পক্ষ থেকে তোমার তাতসুইশি পরিবারকে ক্ষমা করে দিচ্ছি, আর আমি আশা করছি যে তুমিও তোমার কথার সম্মান রাখবে। তখন জেনারেল ওকাইতো বলে আমি শুনেছি যে আপনি রিসেন্টলি একটা জাদুকরী কিছু অনুভব করেছেন। মহারাজ ওকাইতো বলে তোমরা তো অবশ্যই জানো যে কেউ একজন কবরকে ঘুরে ফেলেছে। খুব শীঘ্রই এমন একটা ঝড় আসবে যেই ঝড়ে সবকিছু একদম তছনছ হয়ে যাবে। এমন একটা যুদ্ধ হবে যেই যুদ্ধে অনেকগুলো জানকে কোরবানি করতে হবে। খুব শীঘ্রই অনেক ভয়ানক কিছু একটা হতে চলেছে। সব জায়গায় শুধু অন্ধকার ছুঁয়ে থাকবে। কুডো বলে তার মানে বিপদ আমাদের রাজ্যের দিকে অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছে। তাকাহিতো বলে যদি আমি পরবর্তীতে আরো কিছু জানতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এটা শুনে সবাই সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তাকাহিতো কুডোকে থামিয়ে বলে আমি শুনেছি তুমি নাকি এঙ্গেজমেন্ট করে ফেলেছ, তোমাকে অসংখ্য অভিনন্দন। তোমার যেই হবু স্ত্রী রয়েছে ভবিষ্যতে তার উপর অনেক বিপদ আসতে চলেছে, আর এটার জন্য তোমার নিজেকে প্রস্তুত রাখতে হবে। আসলে তাকাহিতোর কাছে ভবিষ্যৎ দেখার শক্তি রয়েছে। কুডো বলে জি, এই বিষয়টা আমি মনে রাখবো। পরের দৃশ্যে আমরা দেখি হাজুকি মিয়োকে অনেক সুন্দর একটা ড্রেস পরিধান করিয়ে দিয়েছে এবং তাকে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে হাসতে হবে, কিভাবে খাবার খেতে হবে সেই সব কিছু হালকা পাতলা ধারণা দিচ্ছে। কিন্তু মিও কোনো কিছুই ভালোভাবে করতে পারছিল না, তবে সে তার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছিল। ব্যাকগ্রাউন্ডে মেয়র ভয়েস আমাদেরকে বলে মিসেস হাজুকি আসলেই অনেক অসাধারণ একজন মানুষ। প্রতিদিনই আমি ওনার কাছ থেকে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারছি এবং আমি ধীরে ধীরে ওনার আরো কাছে চলে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমার জীবনটা সম্পূর্ণ উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তখন আমরা কুডোকে দেখি। সে সন্ধ্যাবেলা যখন তার অফিসে বসেছিল তখন সে মনে মনে ভাবে নিশ্চয়ই মহারাজ এটা জানেন যে মিওর উপরে ভবিষ্যতে কিছু একটা বিপদ আসতে চলেছে, কিন্তু সেটা কিরকম বিপদ হতে পারে সেটা আমিও বুঝতে পারছি না। কুডো মনে মনে বলে মিও একজন ইউসুবা বংশের মেয়ে, আর এটা এমনই একটা বংশ যেই বংশের প্রত্যেকটা মানুষদের কাছেই সুপার ন্যাশনাল অ্যাবিলিটি রয়েছে।
তাদেরকে সবার থেকে আলাদা মনে করা হয়। এমনকি মানুষেরা তাদেরকে দেখে বিপদ মনে করে, কারণ এই বংশের মানুষদের কাছে একে অপরের মনের কথা জানার শক্তি রয়েছে। তারা চাইলে যে কোনো সময় একজন আরেকজনের স্মৃতির মধ্যে ঢুকতে পারে, অথবা ঘুমের মধ্যে মানুষদের স্বপ্নের ভিতরেও আসতে পারে। সেজন্য এটাও হতে পারে যে মিও রাতের বেলা ঘুমানোর সময় যেই ভয়ানক স্বপ্ন দেখে সেটা হয়তো এই বংশের কোনো একজন মানুষের সাথে জড়িত রয়েছে। আর তাছাড়াও বাড়ির বাহিরে যে একটা বাউন্ডারি রয়েছে ওইটাও একদম অক্ষত অবস্থায় রয়েছে। তার মানে বাহির থেকে কেউই ঘরের ভিতরে আসেনি। এখন সবকিছু শুধুমাত্র একটা দিকে ইশারা করছে। এগুলো ভেবে কুডো অফিস থেকে কোনো একটা কাজের জন্য বের হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মিও আর হাজুকি যখন একসাথে বসেছিল তখন হাজুকি বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। যদিও আমরা এখন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছি, কিন্তু তোমাকে এই কথাটা বলতে আমার একটু আজব লাগছে। আসলে আমি চাই তুমি যেন আমাকে আর মিস হাজুকি বা আপনি বলে সম্বোধন না করো। আমি চাই এখন থেকে আমরা দুইজন একে অপরকে নাম ধরে ডাকবো আর তুমি তুমি করে কথা বলবো। আমি চাই আমরা দুইজন যেন একে অপরকে আরো ভালোভাবে চিনতে পারি, আরো ভালোভাবে বুঝতে পারি, কারণ তুমি আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবে। আমি চাই তুমি আমার উপর সম্পূর্ণরূপে ভরসা রাখো। আর কুডো মনে মনে এই জিনিসটাই চাইবে যে তুমি যেন আমার কাছের মানুষ হয়ে যাও। তুমি এখন আমাদের মধ্যেই একজন, তাই এখন আর কোনো ফর্মালিটির প্রয়োজন নেই। মিও একটু চিন্তা করে বলে, আমি কি আপনাকে শুধু হাজুকি বলে ডাকতে পারি? যদি আপনি অনুমতি দেন তাহলে। হাজুকি বলে, হ্যাঁ অবশ্যই, এটা তো অনেক ভালো আইডিয়া। তারপর সন্ধ্যাবেলা বাহিরে বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওই বৃষ্টির মধ্যেই হাজুকি মিওকে আজকের মতো বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। মিও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবে, আমি মন থেকে মিস্টার কুডোর ভালোবাসা পেতে চাই, উনার পরিবারের একজন সদস্য হতে চাই, কিন্তু পরিবার জিনিসটা কি সেটাই তো আমি জানি না। অন্যদিকে আমরা কুডোকে গাড়িতে দেখতে পাই। কুডোর কাছে তখন তার গোপন গুপ্তচর চলে আসে। কুডো জিজ্ঞাসা করে, তুমি কি ইউসুবা বংশের কোনো খবর পেয়েছো? গুপ্তচর বলে, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু এই নামে ইউসুবা বংশের কারোর কোনো রকম ডকুমেন্ট খুঁজে পাইনি। কুডো মনে মনে ভাবে, তার মানে এখন ইউসুবা বংশে পৌঁছানোর শুধুমাত্র একটাই নাম রয়েছে, সেটা হচ্ছে সুমি ইউসুবা। সুমি ইউসুবা যখন সাইমরি বংশে বিয়ে করেছিলেন তখন তার গর্ভ থেকে মিও জন্ম নিয়েছিল, আর এই বিষয়টা সে নিশ্চয়ই গোপন রাখতে চেয়েছিল। কিন্তু যত যাই হয়ে যাক, এই সত্যিটার উপর থেকে আমি পর্দা সরিয়েই ছাড়ব। কুডো গুপ্তচরকে বলে, তুমি যেই যেই ইনফরমেশন পাবে সেটাই নিয়ে আসবে। সুমি নামের যেই কয়টা রেকর্ড বা কাগজপত্র তুমি পাবে সেই প্রত্যেকটা কাগজ তুমি নিয়ে আসবে। রাজধানীর প্রত্যেকটা জায়গায় তুমি খোঁজ লাগাবে। পরের দৃশ্যে আমরা দেখি মিও যখন ঘুমাচ্ছিল তখন কুডো মিওর কাছে এসে তার দিকে তাকিয়ে ভাবে, আমার মিওর খারাপ স্বপ্নের এই বিষয়টা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। পরের দিন সকালে মিও আবারও হাঁটাচলা করার প্র্যাকটিস করতে থাকে। হাজুকি বলে, তুমি এখন আগের থেকে অনেক ভালো করছো। আমার মনে হচ্ছে তোমার এখন আসল পরীক্ষা দেওয়ার সময় চলে এসেছে। তাছাড়া তুমি কি ঠিক আছো? তোমার কি রাতে ঘুম ভালোভাবে হয়েছে? মিও বলে, হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। হাজুকি বলে, নিজের ভিতরে কোনো কিছু আটকে রাখবে না। তোমার যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে সেটা আমাকে অবশ্যই বলবে। তারপর তারা দুইজন একসাথে বসে গল্প করতে থাকে। হাজুকি বলে, আমি শুনেছি যে কুডো এখন ইদানিং বাড়িতে দেরি করে আসছে। মিও বলে, এখন উনার কাজ আগের থেকে অনেক বেড়ে গিয়েছে, সেজন্য উনার বাড়িতে আসতে অনেক দেরি হয়ে যায়। হাজুকি বলে, তাছাড়াও এত সুন্দর একটা মেয়ে বাড়িতে থাকতে সে তার কাজকে এত বেশি প্রাধান্য কিভাবে দিতে পারে? এটা তো কোনোভাবেই ভালো কথা না। মিও বলে, আমার কোনো সমস্যা নেই। উনি যেমন ওনার অফিসে কাজে ব্যস্ত রয়েছেন, তেমনি আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। তারা দুইজন এভাবেই কথা বলতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। কুডো যখন তার অফিসে বসেছিল তখন তার কাছে শাহী মন্ত্রণালয় থেকে একটা লোক দেখা করতে আসে। তার নাম হলো আরাতা সুরুকি। কুডো যখন ওই লোকটাকে তার পরিচয় দেয় তখন লোকটা বলে, আপনাকে তো সবাই চিনে, আপনার নাম আশেপাশে সব জায়গায় ছড়িয়ে রয়েছে। কুডো বলে, আমি আপনার কাছ থেকে কবরের সম্পর্কে জানতে চাচ্ছি। আরাতা সুরুকি বলে, যেমনটা আপনি জানেন যে কেউ একজন কবরকে খুঁড়ে ফেলেছে, আর ওইখান থেকে বের হওয়া ডেভিলগুলোর সম্পর্কে মন্ত্রণালয় তথ্য সংগ্রহ করছে। কুডো বলে, এই কাজটা কেউ কেন করেছে এটা কি আপনি জানতে পেরেছেন?
সে বলে এই বিষয়ে এখনো ইনভেস্টিগেশন চলছে, তবে আমরা এইটুকু জানতে পেরেছি যে যেই কবরকে খোঁড়া হয়েছিল ওইখানে আশেপাশে প্রায় 1 ডজন মানুষকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে। হতে পারে এরা ওই মানুষেরাই যারা কবরকে নিজের হাতে খুঁড়েছিল, কিন্তু তারা এটা কেন করেছিল এটা এখনো জানা যায়নি। কুডো বলে, আপনি কি আমাকে একটা কথা বলতে পারেন যে মন্ত্রণালয় আমার কাছে এই তথ্য কেন জানতে চাইছে? কারণ সে তো আমাকে কখনো দেখতেই পারতো না। সুরুকি বলে, এই পর্যন্ত আমরা শুধুমাত্র 20% ডেভিলদেরকে ধরতে পেরেছি, আর এই ডেভিলদেরকে ধরার জন্য সরকারের কাছে মানুষ কম পড়ে গিয়েছে, আর এই বিষয়টা মন্ত্রণালয় অনেক ভালোভাবে বুঝতে পেরেছে। কুডো বলে, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো আপনি এখানে কেন এসেছেন? আপনাকে দেখে আমার কোনোভাবেই শাহী মন্ত্রণালয়ের কোনো কিছুই মনে হচ্ছে না। আরাতা সুরুকি বলে, আপনি তো শকুনের নজরে দেখতে পারেন, আপনি ঠিকই ধরেছেন, আমি কোনো শাহী কাজকাম করি না, কিন্তু তাদের সাথে আমার অনেক লম্বা সম্পর্ক রয়েছে। আর তাছাড়া আমি সুরুকি ট্রেডিং নামে একটা কোম্পানির মালিক, আর এটার জন্য আমি আরো ভালোভাবে আইডিয়া নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন বিজনেসম্যান ও বিভিন্ন রকম মানুষদের সাথে বিভিন্ন কাজে উঠা বসা করার চেষ্টা করি। আর আপনার সাথে আরো কথা বলার আগে আমি এটা বলতে চাই যে আমি আপনার বিষয়ে কিছু রিসার্চ করেছি। আপনার এঙ্গেজমেন্টের জন্য আপনাকে অসংখ্য অভিনন্দন। সত্যি বলতে আপনাকে দেখে আমার নিজের একটু জেলাস ফিল হয়েছে। আর তাছাড়াও একটা সময়ের পর আমরা প্রত্যেকেই এমন একজন জীবনসঙ্গীকে খুঁজে বেড়াই যার সাথে আমরা সারা জীবন থাকতে পারবো, কিন্তু এটা অতটাও সহজ না। আমার মনে হয় বিয়ে করা খুবই কঠিন একটা কাজ। কুডো বলে, মন্ত্রণালয় থেকে আমার কাছে সাহায্য চেয়েছে, সেজন্য আমি আপনার সাথে অবশ্যই কাজ করব। এইটুকু কথা হওয়ার পর তারা বিদায় নিয়ে চলে যায়। পরের দৃশ্যে রাতের বেলা আমরা কুডো ও তার পুরো টিমকে যেই জঙ্গলে কবর খোঁড়া হয়েছিল সেখানে দেখতে পাই। কুডো সবাইকে বলে, তোমরা আশেপাশে ছড়িয়ে পড়ো, আর কোথাও কোনো ডেভিলকে দেখলে তাকে শেষ করে দাও, আর যদি ডেভিল আক্রমণ করে তাহলে তোমরা সবাই একসঙ্গে থাকবে যাতে তাকে পরাজিত করতে পারো। অন্যদিকে আমরা জেনারেল ওকাইতো আর কাজোশিকে দেখতে পাই, তারা জঙ্গলের মধ্য থেকে একজন মুমূর্ষ ব্যক্তিকে খুঁজে পেয়েছে যার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। তারা ধারণা করে যে এই লোকটা হয়তো অন্যান্য তারা দলের সাথে কবরকে খুঁড়েছিল, আর এমন একটা ডেভিলের সামনে পড়ে গিয়েছিল যেই ডেভিলটা ওই সময় মাত্র কবর থেকে বের হয়েছিল, সেজন্যই তার এত খারাপ অবস্থা হয়েছে। এখন এই লোকটার জ্ঞান ফিরে আসাটা অনেক কঠিন, তবে এর জ্ঞান ফিরে না আসা পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারবো না। ওকাইতো কাজোশিকে বলে, তুমি সর্বোচ্চ চেষ্টা করো যাতে এর জ্ঞান যেন ফিরে আসে। কাজোশি তার একটা সুপার ন্যাশনাল অ্যাবিলিটি দিয়ে তার বুকের উপর হাত রেখে কিছু বোঝার চেষ্টা করে, আর অনেক ভয়ানক একটা দৃশ্য দেখতে পায়। কাজোশি অনেক আতঙ্কিত হয়ে বলে, আমি এটাকে একা হ্যান্ডেল করতে পারবো না। তখন আমরা দেখি কুডো আর তার টিম জঙ্গলে যখন ঘোরাঘুরি করছিল তখন তাদের আশেপাশে অনেকগুলো ডেভিল চলে আসে। কুডো ওই ডেভিলগুলোর সাথে ফাইট করতে শুরু করে। সেই সময় আমরা মিওকে দেখতে পাই, সেও তার স্বপ্নের মধ্যে একই রকম ভয়ানক ডেভিলদেরকে দেখতে পাচ্ছিল, আর এই স্বপ্ন দেখে সে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি মিও, হাজুকি আর মিস ইউরি ওনারা তিনজন একসাথে বাহিরে বের হয়েছে। তারা তিনজন বাহিরে কিছু সময় কাটানোর পর দুইটা ছেলে দৌড়ে আসার সময় একটা ছেলে মিওর সাথে ধাক্কা খায়। মিও ওই ছেলেটার সাথে খুবই ভালোভাবে ব্যবহার করে, কিন্তু হঠাৎ করে মিওর চোখের সামনে সবকিছু ফ্যাকাশে হতে শুরু করে। মিও যখন মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবে তখনই আরাতা সুরুকি নামের ওই লোকটা কোথা থেকে সেখানে এসে মিওকে ধরে ফেলে আর বলে, মিস মিও, আপনি কি ঠিক আছেন? মিও মনে করে কুডো তাকে বাঁচাতে এসেছে, কিন্তু পরে সে অন্য আরেকজনকে দেখে একটু অবাক হয়ে যায়। আর এটার সাথে এই পর্বটা এখানেই শেষ হয়।